নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, সাংবাদিক বৈঠক করছেন কুণাল ঘোষ, শশী পাঁজা। সরাসরি নজর রাখছি তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকের দিকে। শুয়ে পড়লেন আর উপরে যাচ্ছে পড়ে গেলেন, দুটোর মধ্যে তফাৎ আছে। উনি শুয়ে পড়েছেন, সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য। কিছু লোককে উস্কে ওই জায়গায় স্লোগান দিতে বলে উনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি। উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন। সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে, উঁচুতে ছিলেন গাড়ির মাথায়। তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে সে হঠাৎ নামলো আর শুয়ে পড়লো। ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। সেখানে বলছে যে পুলিশ আটক করে রাখছে আমাদেরকে, ওরা যদি গালে গালে চলে আমরা পাতায় পাতায়। আচ্ছা, কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, করছে করছে তো এখন গানটা করলে কি করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া। তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে। না না, যেখানে ইচ্ছে নিয়ে যাও। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে রক্ষা পাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাক আউট করতে হবে। সেই ব্যাক আউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল। গাড়ির মাথা থেকে নেমে শেষ, শুয়ে পড়লেন। হসপিটালে আসতে হবে, কি বেরোবে? বেরোবে প্রেশারটা একটু বেশি, নইলে একটু কম, আপনার আমার সবাই থাকে। আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে, হাসপাতালে চিকিৎসা হয়, এখন হাসপাতালে আর হাসপাতালে চিকিৎসা হয়। উনি মোদ্দা কথা আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন। ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন। এটাই আমরা তো পুরোটাই বলছি যে প্রথমত হচ্ছে যে গতকালকে আমরা প্রেস কনফারেন্সে বলেছি, ওদের একটা বাঁধানো স্ক্রিপ্ট আছে, ওদের একটা স্ক্রিপ্ট তৈরি থাকে, সেই স্ক্রিপ্টের বাইরে তারা যায় না। তার মধ্যে বাংলার জন্য একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট আছে, যে বাংলাকে কালিমালিপ্ত করো আর বলো যে বাংলায় সবকিছুই ভুল হচ্ছে এবং সেখানে তানাশাহি চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করো। এইটা হচ্ছে বাধা, এর চারদিকে তারা ঘুরতে চায়। এরা আর ডেপথে যায় না, মূল্যায়ন করে না, তাদেরকে বোধহয় এখান থেকে নেতৃত্ব ঠিক মতো ইনপুটও দেয় না, মোটামুটি এই জায়গা। কিন্তু সবচেয়ে অবাক লাগে যে এত মিথ্যা কি করে, যার জন্য আমি বললাম এত ঝুট, ফরেব, এটাকে ফরেব বলে, এটা ফ্রড বলে। তোমার এত মিথ্যা তো বলা যায় না, এত মিথ্যে। এই আপনি আপনার অভিযোগগুলোকে প্রমাণও করতে পারবেন না, ইউ উইল নট বি এবল টু সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যালিগেশনস। সেটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট একটা সানসানিং খবর, যেরকম হয় একটা সেন্সেশনালাইজ করি, একটা স্ক্যান্ডাল করি, একটা স্ক্যাম করি। তো আমরা তো বলছি, তো আপনি মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলেন না কেন? আপনি রিজাইন করুন মুখ্যমন্ত্রী মণিপুরের, কারণ সেটা ডাবল ইঞ্জিন।
তাই তথ্য দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচার কিংবা বাচ্চাদের উপর অত্যাচার কিংবা দলিতদের উপর অত্যাচার সমস্ত ডাবল ইঞ্জিন সরকারগুলোতে হয়। তো তানাশাহি ওখানে চলছে, আর কেন্দ্র সরকার তো তানাশাহি করছে প্রতিনিয়ত। আবারও এক প্রেক্ষিতে ফেরত আসছি যে বর্তমান এখন কৃষকরা সেখানে প্রতিবাদ করছে, তাদের সঙ্গে এর আগেও বছরও রাস্তায় তারা বসেছিলেন, কেউ দেখাও করলো না, এটাই বলে তানাশাহি। তার মানে এতটাই স্পর্ধা আর এতটাই অহংকার যে আপনার কৃষকরা আত্মহত্যা করছেন, কৃষকরা রাস্তায় বসেছিলেন 1.5 বছর, কিন্তু আপনারা গেলেন না। এতটাই স্পর্ধা আর এতটাই অহংকার যে সাক্ষী মল্লিক এবং যারা অলিম্পিক কুস্তিগাররা ছিলেন তাদের উপরে সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, কিন্তু যেহেতু সাংসদ আপনার দলে নির্বাচিত তাই জন্য তার বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিলেন না, আপনারা টেকেন ফর গ্রান্টেড করলেন। এটাইকে তো তানাশাহি বলে। তো এইগুলোই তানাশাহি তাদের দিকে আমরা বললাম, আর তারা উল্টো সেটাকে মনে করছেন যে বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা হয় না। এবং তাই এই যে বিদ্বেষ যারা ছড়ায়, যারা মিথ্যা বলে, যারা ফ্রড করে, তাদের বিরুদ্ধেও আইন আছে, সে আইন বলবৎ হওয়া উচিত। এই যে যারা কৃষকরা যারা আন্দোলন করছেন, আমরা শুধু আন্দোলন সমর্থন করছি না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েও দিয়েছেন, আমরা কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। যে পদ্ধতিতে, যে তানাশাহি কথাটা ডক্টর পাঁজা বললেন, যে পদ্ধতিতে দিল্লিতে কৃষকদের আন্দোলন দমনের চেষ্টা হচ্ছে, একদিকে 144 লাঠি, কাঁদানে গ্যাস, গুলি নিয়ে প্রস্তুত, কাঁদানে গ্যাস ফাটানো হচ্ছে, দেখার কথা মধ্যযুগীয় বর্বরতা, কাঁটা ইউজ করা হচ্ছে, লোহার কাঁটা, লোহার কাঁটার গোছ, চাবির রিংয়ের মতো লোহার কাঁটার গোছ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাস্তায় গজালের মতো সমস্ত লোহার ধারালো অস্ত্র ব্যবহার করা হচ্ছে যাতে মব এগিয়ে আসতে না পারে। এটা কোনো গণতন্ত্র হতে পারে না। এটা সম্পূর্ণ মধ্যযুগীয় একটা স্বৈরাচারী জমানা চলছে, যেখানে কৃষকদের আন্দোলন দমন করার জন্য মধ্যযুগীয় সমস্ত অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আর যারা ওই বর্বর সরকারের সঙ্গে উন্নয়ন এবং মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তুলনা করতে যান, আমরা তাদের কড়া বিরোধিতা করছি। প্রতিনিধি তারা অভিযোগ করছেন আমাকালীকে তারা আটকে দেওয়া হচ্ছে, এলাকায় যেতে দেওয়া হচ্ছে না, সন্দেশকে তারা দেখেছে, আইন শৃঙ্খলার সমস্যা করে দেয়নি, পুলিশ তাদের আটকে। খুব স্বাভাবিক, যে জায়গাটায় 144 রয়েছে সেই জায়গাটা তো যখন শান্ত আছে, সেফ ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্রকে তারা বাঁচাতে চান, তো গণতন্ত্র তো বেঁচে আছে, শান্ত হয়ে গেছে, তাহলে ওনারা ওখানে গিয়ে কি করবেন? তো সুতরাং এখন যদি ওনাদের সময় দিতে হবে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। একটা জায়গা মিথ্যা গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করে, দু একটি ন্যায্য ক্ষোভ আর বাকি মিথ্যাচার ছড়িয়ে অর্গানাইজ করে পরিকল্পিতভাবে সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ যে পরিস্থিতি তৈরি করেছিল, মূলত বিজেপি আর সিপিএম, তো পরিস্থিতিটা তো শান্ত হচ্ছে। তো এখনই তারা না গেলে গণতন্ত্র বাঁচবে না, এটা তাদের কে বললো? সন্দেশখালীর ঘটনা নিয়ে মমতা সরকারকে তো বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। নীরব দর্শকের মতো কাজ করছেন বাংলার মুখ্যমন্ত্রী, এটি উদ্বেগের বিষয়। শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে বিজেপি মুখপাত্র বলেন, সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত হচ্ছেন, এদিকে দুষ্কৃতীরা পলাতক। সন্দেশখালীর ঘটনা নিয়ে মমতা সরকারকে তো বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার। নীরব দর্শকের মতো কাজ করছেন বাংলার মুখ্যমন্ত্রী, এটি উদ্বেগের বিষয়। শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে বিজেপি মুখপাত্র বলেন, সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত হচ্ছেন, এদিকে দুষ্কৃতীরা পলাতক। কি বলছেন এ বিষয়ে গৌরব ভাটিয়া, শুনুন। हमारी बहनें पश्चिम बंगाल में हैं, उनके साथ जो दुराचार किया गया है, जो जनजातीय समुदाय से आती हैं और टीएमसी के गुंडे दिन दहाड़े शोषण कर रहे हैं, बलात्कार कर रहे हैं हमारी बहनों का, और सूबे की मुख्यमंत्री ममता बनर्जी
मूक दर्शक बनी हुई हैं, उनके लबों पर टीएमसी के गुंडों की टेप लगी हुई है, बहुत ही चिंताजनक है। और इसीलिए इस मुद्दे पर कुछ नए तथ्य हैं जो आपके समक्ष मैं रखूंगा। दिस प्रेस कॉन्फ्रेंस highlights the lawlessness that prevails in the state of West Bengal. हमारी बहनें চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। এবার যেদিকে নজর রাখছি, টাকি টানটান উত্তেজনা। সুকান্ত মজুমদারের সন্দেশখালী যাওয়ার আগে টাকিতে গেস্ট হাউস চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গেস্ট হাউস চত্বরেই। পুলিশ বিজেপি ধস্তাধস্তি বেজে যায়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একসময় পুলিশের গাড়ির ছাদে উঠে যান বিজেপি রাজ্য সভাপতি। ধাক্কাধাক্কির মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। একদিকে রাতে বসিরহাটে ধরপাকড়ের ছবি, অন্যদিকে বসিরহাটের পরেই টাকিতে ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে সুকান্ত মজুমদারদের আটকায় পুলিশ। টান টান নাটক টাকিতে, পুলিশের গাড়ির বনেটে উঠে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। যা সন্দেশখালী যেতে পারেননি সুকান্ত মজুমদার, তার আগেই তিনি অসুস্থ হয়ে যান। তাকে বসিরহাট থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তবে ইছামতি নদীর ধারে সরস্বতী পুজো করেন সুকান্ত মজুমদার, সেই ছবিও দেখতে পাচ্ছেন। বসিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সুকান্ত মজুমদার তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রাথমিক তাকে অক্সিজেন এবং সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ মেডিকেল সাপোর্ট দিয়েই কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই বলেছেন বিজেপি অন্যান্য নেতৃত্বরা। আজকে যে ঘটনাটা ঘটেছে, যখন সুকান্ত মজুমদার দুপুর 12টা নাগাদ যখন ইছামতি পুলিশের ঘেরাটোপ এড়িয়ে যখন ইছামতির পারে একেবারে যখন বাগদেবীর আরাধনা হয়, সেখান থেকে মিছিল করে যখন গেস্ট হাউসের দিকে আসছে, সেই সময় তুমি জানো ইতিমধ্যে 144 ধারা নোটিশ তাকে দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ অমান্য করে যখন পুজো করে যখন ফিরছিল, সেই সময় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায়, পুলিশ আটকে দেয়, গেস্ট হাউসে জোর করে ঢোকানোর চেষ্টা করে। তারপরে সুকান্ত মজুমদার একেবারে পুলিশের গাড়িতে উঠে যায় এবং নীলবাতির লাইট ভেঙে ফেলে দেয়। এই নিয়ে কিন্তু পুলিশের মধ্যে বাকবিতণ্ডা জড়িয়ে যায়। ইতিমধ্যে পুলিশও আক্রান্ত হয়, বেশ কয়েকজন ধস্তাধস্তি শুরু হয়, অভিযোগ পাল্টা অভিযোগে যথেষ্ট উত্তপ্ত হয়, পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। ইতিমধ্যে তার মধ্যেই সুকান্ত মজুমদারকে গেস্ট হাউসের মুখে ঢুকলে বাটিতে পড়ে যায়, লুটে যায়, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গেস্ট হাউসের ভেতরে ঢোকালে আবার অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে অসুস্থ হয়ে বসে অ্যাম্বুলেন্সে করে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে একাধিক পুলিশের তত্ত্বাবধানে সেখানে বসে জেলা হাসপাতালে নিয়ে যায়। ঠিক 30 মিনিট আগে কিন্তু সুকান্ত মজুমদারকে কলকাতার বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি সূত্রের যেটা খবর তারা জানিয়েছেন, তারা বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের সর্বোচ্চ হসপিটাল পিজি হসপিটালে গিয়ে পায়ে সেপটিক হয়ে যায়, সেখানে এই সুপার স্পেশালিটি হসপিটালে রেখে আমরা কি মৃত্যুর মুখে ঠেলে দেবো রাজ্য সভাপতিকে? ঠিক এই কথাটা বলেছে জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্থাৎ রাজ্য বিজেপি নেতা। তারপরেই তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে মেডিকেল নিয়ে তারপরে তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে কিন্তু তার শারীরিকভাবে যেটা প্রাথমিক জানা গেছে, কিছুক্ষণের জন্য তিনি জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তারপর তাকে অক্সিজেন দেওয়া হয়, তারপরে আইসিইউতে প্রায় 20 মিনিট মতো রাখা হয়, তারপর তাকে মেডিকেল ট্রিটমেন্ট করা হয়, পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে আর কলকাতায় নিয়ে যাওয়ার পরে আর তার শারীরিক অবস্থা কী হবে সেটা ধাপে ধাপে জানা যাবে। আজকে গোটা পরিস্থিতি কিন্তু টান উত্তেজনা তৈরি হয়েছে, অর্থাৎ টাকিতে সুকান্ত মজুমদার যে আজকে সকাল থেকে গেস্ট হাউসের মধ্যে ছিল, সেখানে কড়া পুলিশি নিরাপত্তা, 144 ধারা নোটিশ, তারপরে ইছামতির পারে সঞ্জিত সঙ্গে থাকো আমাদের। টাকিতে টান উত্তেজনা এবং তারই মধ্যে সুকান্ত মজুমদার ইতিমধ্যে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আমরা থাকছি এই খবরে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি আবারও 4টে 4 দিকে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আমি আবারও চলে যাচ্ছি, আমাদের সঙ্গে বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, নতুন করে আবারও 144 ধারা জারি হয়েছে এবং আজকে টাকিতে যে ঘটনা ঘটেছে তারপরে প্রশাসনিক স্তর থেকে কি নজরে আসছে? দেখো, ইতিমধ্যে টাকির ঘটনার পর থেকে পুলিশ কিন্তু অতিরিক্ত অর্থাৎ মোতায়েন করা হয়েছে। আর তুমি জানোই ইতিমধ্যে সন্দেশখালীতে নতুন করে 144 ধারা করা হয়েছে। বিশেষ করে মহকুমার শাসক আশিস কুমার নির্দেশ দিয়েছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি করা হয়েছে। বিশেষ করে উপদ্রুপ অঞ্চল যেটা রয়েছে ত্রিমণি এলাকা, দাসপাড়া, পাত্রপাড়া এবং ধামাখালী, সন্দেশখালী একাধিক জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু 144 ধারার পাশাপাশি সেখানে একটা বিশেষ টিম কাজ করছে, অর্থাৎ পুলিশের বিশেষ টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে। তার মধ্যে তোমাকে একটা ভালো খবর দিয়ে আস্তে আস্তে সন্দেশখালী কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। আজকে আমরা সন্দেশখালীতে যে ছবিটা দেখছিলাম, বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু বাগদেবীর আরাধনায় মেতেছে গ্রামের মানুষ। অর্থাৎ একদিকে কলেজ পড়ুয়া থেকে গ্রামের বাচ্চারাও কিন্তু বাগদেবীর আরাধনা করছে। অর্থাৎ রানীবালা স্কুলে আমরা দেখছিলাম সরস্বতী পুজো হচ্ছিল, অন্যদিকে সুকান্ত বিদ্যাপীঠে পুজো হচ্ছিল, একাধিক জায়গায় হচ্ছিল। কিন্তু এই 144 ধারা নিয়েই কিন্তু আজকে নতুন করে যে নির্দেশিকা জারি করেছে, অর্থাৎ গতকাল রাত্রির থেকে রীতিমতো কিন্তু পুলিশ কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে। আর আগামীকাল অর্থাৎ সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু মজুমদারের যাওয়ার কথা আছে। তার আগেই যেভাবে 144 ধারা জারি করা হয়েছে, সেই 144 ধারা জারি থাকবে 19 তারিখ পর্যন্ত। তার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা ঘটনা এড়াতে কিন্তু পুলিশ একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে। স্বয়ং দায়িত্বে রয়েছেন ডিআইজি সুমিত কুমার। তার নির্দেশে কিন্তু দুধে অফিসাররা বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছে, একদিকে স্থলপথে, অন্যদিকে জলপথে, বিভিন্ন জায়গায় কোনো রকমভাবে বিশৃঙ্খলা, কোনো রকম পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রীতিমতো পুলিশ কিন্তু তৎপর হয়েছে। ধন্যবাদ সঞ্জিত। নজর রাখো পরিস্থিতির দিকে। আমরা পরবর্তীতে আবারও কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে বসিরহাট থেকে। হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে নতুন করে 144 ধারা। বসিরহাটে ধরপাকড়ের পর টাকিতে বিজেপি নেতৃত্বকে আটকায় পুলিশ। টানটান উত্তেজনার মধ্যে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়ে, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। বহরমপুরে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু সিপিএম কর্মীর। অভিযোগ বামেদের। সিপিএম কর্মীর মৃত্যুতে শুরু শাসক বিরোধী চর্চা। বহরমপুরে কাঁদানে গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিপিএম কর্মী আনারুল ইসলামের। আনারুল ইসলামের মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ, তাই রাতে ওই পরিবারকে ভয় দেখিয়ে স্বাভাবিক মৃত্যু বলে লিখে নিয়েছে পুলিশ। এমনই অভিযোগ করলেন সিপিএম জেলা সম্পাদক জামির মোল্লা। ঠিক কি হয়েছিল? মঙ্গলবার বহরমপুরে আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেডের ওপরেই উঠে যান বাম কর্মীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি চলে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ছোড়া হয়। অভিযোগ, আর তাতেই মৃত্যু হয় আনারুলের। পাশাপাশি ধৃত 15 জন দলীয় কর্মী সমর্থকের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি জেলা সিপিআইএম সম্পাদক জামির মোল্লার। এখন এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যে যেভাবে পুলিশ তৎপর হয়ে উঠেছে নিজেদের দোষকে আড়াল করবার জন্যে, রাতে গিয়ে চাপ সৃষ্টি করে পরিবারের লোকজন দিয়ে লিখিয়ে নেওয়া হয় যে তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, তাদের কোনো অভিযোগ নেই। এই পুলিশ অফিসার থেকে শুরু করে প্রশাসনের, তার আমরা শাস্তি চাইছি। আর বিনা বিচারে আমাদের এখনও 15 জন আটক আছে, তাদের নিঃশর্ত মুক্তি চাইছি। প্রসঙ্গত, ডোমকল থানার সারাংপুর অঞ্চলের শাহবাজপুর গ্রামের বাম সমর্থক আনারুল ইসলাম। কর্মসূচি শেষে নিজের বাড়ি ফিরেছিলেন আনারুল ইসলাম। পথে অসুস্থ বোধ করেন তিনি। গুরুতর অসুস্থ আনারুলকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাম কর্মীর। সিপিএম কর্মীর মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেটা খুব দুর্ভাগ্যজনক। একটা আইন অমান্য সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে পুলিশ এত সক্রিয় হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। কারণ কেউ থানা ভাঙচুরও করেনি, কেউ এসপির অফিসেও হামলা করেনি। যেখানে প্রয়োজন পুলিশের তৎপরতার, সেখানে পুলিশ নির্বাক দর্শক। আর যেখানটায় তৎপরতা দেখানোর দরকার নেই, সেখানে পুলিশ সক্রিয় হয়ে তৃণমূল দলকে খুশি করার চেষ্টা করে,
পরিণামে এই ধরনের ঘটনা ঘটছে, দুর্ভাগ্য এটা। বহরমপুরে কাঁদানে গ্যাসে মৃত্যুর অভিযোগ করালেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মৃত্যুর খবর আজ পর্যন্ত পাইনি। আমারও মনে আছে 21শে জুলাই আমি এর ওপরেতে ম্যাটাডোরে বক্তৃতা করছিলাম, আমি একা ছিলাম, সবাই তখন চলে যাচ্ছে, আমি একাই বক্তৃতা করছিলাম। আমার ম্যাটাডোরের ওপর যখন এসে ডাইরেক্ট লাগে আমার, তখন আমিও গ্যাসেতে শুয়ে পড়ি এর উপরে ম্যাটাডোরের উপরে। তখন আমার সহকর্মীরা তুলে নিয়ে গিয়ে প্রেস ক্লাবেই, তখন টেবিলের বোর্ড ছিল একটা, সেই টেবিলের বোর্ডের উপর শুয়ে আমাকে মুখে জল দিয়ে হাসপাতালে হয়তো শারীরিকভাবে সে দুর্বল ছিল, মৃত্যু হয়েছে, কিন্তু টিয়ার কাছে কারো মৃত্যুর খবর আমি কখনো শুনিনি। মৃত্যু নিয়ে আর কত রাজনীতি দেখবে রাজ্যবাসী, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কলকাতা টিভি। আমি সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে বহরমপুর থেকে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অধীর চৌধুরী বলছেন যে পুলিশের যেখানে সক্রিয় হওয়ার কথা সেখানে সক্রিয় নয়, রাজ্য সরকারের দিকে আবারও তির্যক মন্তব্য ছুড়েছেন তিনি। বাম মহলে কি প্রতিক্রিয়া এই ঘটনার পর? দেখো সুচন্দ্রিমা, বাম আমলের প্রতিক্রিয়া যদি বলো, এবং বাম আমল দাবি করছে, বিশেষ করে মুর্শিদাবাদের যে জেলা সম্পাদক রয়েছেন, সিপিআইএম জেলা সম্পাদক জামিল মোল্লা, তার স্পষ্ট বক্তব্য যে আনারুল ইসলামের মৃত্যু হয়েছে কিন্তু ওই টিয়ার গ্যাস ছোড়ার পর অসুস্থ হয়ে, এবং তিনি বাড়ি চলে গেলেও তাকে প্রথমে ইসলামপুর হাসপাতাল এবং দমকল এবং পরে বহরমপুরে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আসার পথে তার মৃত্যু হয়। এই দাবিটা করছে কিন্তু বাম নেতৃত্ব দাবি যে আনারুল ইসলামের পরিবারকে ভয় দেখিয়েছে রাত্রের অন্ধকারে পুলিশ, এবং ঘটনা ধামাচাপা দিতেই তার পরিবারকে লিখিয়ে নেওয়া হয়েছে যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এই দাবি করছে বামেরা। কিন্তু বিষয় যেটা হচ্ছে, আনারুল ইসলামের পরিবারের লোকজন এখনো পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশের কাছে, বা আনারুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গ বা অন্য কোনো মর্গেও পাঠায়নি। সুতরাং এই প্রশ্নটা উঠছে, যদি আনারুল ইসলামের মৃত্যুই হয় ভাবে, তাহলে ময়নাতদন্ত কেন হবে না, বা আনারুল ইসলামের পরিবার কেন অভিযোগ করবে না? অধীর চৌধুরী যেটা সক্রিয়তার কথা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের বক্তব্য, তৃণমূল জেলা তৃণমূল সভাপতি যিনি রয়েছেন অপূর্ব সরকার, তার বক্তব্য যে কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করে বা বিরোধী শিবির, বিশেষ করে সিপিএম এখন মাইলেজ পেতে এই শান্ত মুর্শিদাবাদকে অশান্ত করতে চাইছে। পুলিশকে গতকালকে ঢিল ছোড়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ওসির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন পুলিশ কর্মী তাদের মেরে আহত করা হয়েছে ইট ছুড়ে। সুতরাং পুলিশ টিয়ার গ্যাস ছুড়বেই ছত্রভঙ্গ করতে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু পুলিশকে যে তাদের টিয়ার গ্যাসে যদি সত্যি অসুস্থ হয়ে মৃত্যু হয়, তাহলে তার বহরমপুরে অসুস্থ হতেন এবং তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হতেন। পাশাপাশি তার পরিবার এখনো পর্যন্ত কেন অভিযোগ করছে না, এই প্রশ্ন তুলছে তৃণমূল। যদিও বামেদের অভিযোগ যে সমস্ত কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে, এবং সে কারণেই আনারুল ইসলামের পরিবারের লোকজন এখনো পর্যন্ত ভয়ে কোনো অভিযোগ করতে পারছেন না। তবে গতকালকে যে ঘটনাতে মোহাম্মদ সেলিম কিন্তু স্পষ্টই বলেছিলেন যে পরিমাণে লোক এসেছে সে পরিমাণে কিন্তু পুলিশের ম্যাজিস্ট্রেট বা কেউ ছিল না, যেখানে আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে গতকাল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যে ছুটি ছিল, সুতরাং সেই সময় পুলিশের ব্যারিকেড করা হয়েছিল, পুলিশ 144 কেন করলো না, এই প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ সেলিম। আরও প্রশ্ন তুলেছিলেন যে যদি আন্দোলনকারীরা 144 ভঙ্গ করতো, সেক্ষেত্রে বেশ কিছু বাস রাখলেই তাদের আটক করা যেত বা গ্রেপ্তার করা যেত, পুলিশ সে ব্যবস্থাও রাখেনি। সুতরাং যে রোষ ছিল, যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটনায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এবং ইট ছোড়ার যে ঘটনা বা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেই ইট ছোড়ার কিন্তু ঘটনা অস্বীকার করেছিলেন যেমন মোহাম্মদ সেলিম, তেমনি এখনও জেলার নেতৃত্ব অস্বীকার করছে। তারা বলছেন যে বহিরাগত কেউ এই ঘটনা ঘটাতে পারে। যদিও পুলিশের তুমি জানো যে পুলিশের প্রায় 10 জন পুলিশ কর্মী এবং লালগোলার ওসি তিনিও আহত হয়েছেন, মাথা ফেটেছেন, তাদের ভর্তি রয়েছেন হাসপাতালে। পাশাপাশি উল্টো দিক থেকে বামেদের দাবি তাদের প্রায় শতাধিক কর্মী সমর্থক তারা আহত হয়েছেন, এবং যে 15 জনকে গতকালের আইন অমান্য আন্দোলনের সময় বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল, তাদের আজকে বহরমপুর আদালতে তোলা হয়েছিল, এবং কিছুক্ষণ আগে বহরমপুর আদালত রায় দিয়েছে যে 15 জনের মধ্যে 3 জন পুলিশ হেফাজত এবং বাকি 12 জনের জেল হেফাজত হয়েছে, এবং তাদের 16 তারিখে আবার বহরমপুর আদালতে তোলা হবে। এই দাবিটাই কিন্তু করছিল আজকে সকাল থেকেই বামেদের বক্তব্য ছিল যে যাদের ধরা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে আজকের আদালতের রায় আগামী 16 তারিখে ওই অভিযোগকারীদের ফের আদালতে তোলা হবে। সুচন্দ্রিমা, ধন্যবাদ কল্যাণ।
কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে বহরমপুর থেকে। অসুস্থ হয়ে সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনার পরেই স্বাভাবিক মৃত্যু লিখিয়ে পরিবারের দিকে এই অভিযোগ করা হচ্ছে যে পুলিশ তাদেরকে ভয় দেখিয়েছে, বাম কর্মীরা এই অভিযোগ সামনে এনেছে। একটা ছোট বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি 4:04 দিকে, সঙ্গে থাকবে। জ্যোতিপ্রিয় বাকিবুর শঙ্করাঢ্যের পর রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার। ইডির জালে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে। রেশন দুর্নীতি কাণ্ডে চতুর্থ গ্রেফতার বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্করাঢ্যর পর এবার বিশ্বজিৎ দাস। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, মঙ্গলবার থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বিশ্বজিৎ দাস, কি জানা যাচ্ছে? তোমাকে প্রথমেই বলে রাখি, ইডির তরফ থেকে বিশ্বজিৎ দাসকে ইডি হেফাজতে তোলার জন্য আবেদন জানানো হয়েছিল এবং 16 তারিখ অবধি ইডি হেফাজত মঞ্জুর করেছেন আদালত। এবং তোমাকে বলে রাখি, গতকাল প্রায় 24 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিশ্বজিৎ দাসকে কিন্তু গ্রেফতার করেছে ইডি। এবং বিশ্বজিৎ দাস সেই সময় কিন্তু ভারতবর্ষে ছিলেন না, তিনি বাংলাদেশে ছিলেন এবং রাত্রিবেলা তাকে প্রায় 10:30 নাগাদ তিনি কলকাতায় এসে পৌঁছন এবং তারপরে তাকে এয়ারপোর্ট থেকে ইডি আধিকারিকরা নিয়ে সোজা সল্টলেকের আইবি তার যে বাড়ি সেখানেতে নিয়ে যান এবং সেখানেতে জিজ্ঞাসাবাদের পর অবশেষে সকালবেলা তাকে গ্রেফতার করা হয়। এবং তোমাকে বলে রাখি, ইডি সূত্রে যেটা খবর, বহু হাওলার টাকা পাঠানোর যে নথি, সেই নথি কিন্তু প্রচুর কয়েকশো কোটি টাকার নথি কিন্তু উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এবং অনেক টাকার হিসেব কিন্তু তিনি দিতে পারেননি। অর্থাৎ ইডি আধিকারিকরা যে সমস্ত প্রশ্ন তাকে করেছিলেন, কোথা থেকে মানি ট্রেলটা বা মানি ট্রানজাকশনটা কিভাবে হয়েছিল, তার যে সদুত্তর, সেই সদুত্তর তিনি দিতে পারেননি এবং তার জন্য কিন্তু তাকে গ্রেফতার করা হলো। এবং বলা যেতে পারে বাহুল্য যে রেশন দুর্নীতি মামলা, এই যে চতুর্থ ব্যক্তির কিন্তু গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ দেবপম। গ্রেফতার শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। বিশ্বজিৎ দাস ব্যবসায়ী, শঙ্করাঢ্য ঘনিষ্ঠ। রেশন দুর্নীতি কাণ্ডে চতুর্থ গ্রেফতার বিশ্বজিৎ দাস। সময় এখন আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। 2.5 দশক পর এবার লোকসভা ছেড়ে রাজ্যসভা থেকে সংসদে পা রাখতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার রাজস্থান থেকে রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। অভিষেক মানু সিংভি বিহার, মহারাষ্ট্র থেকে মোট 4টে আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল এআইসিসি। বিজেপি ওড়িশা থেকে সংসদে পাঠাতে চলেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। তিনি আর লোকসভায় প্রার্থী হবেন না। 2019 সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে বিজয়ী হওয়ার পরপরই সে কথা ঘোষণা করেছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। চেয়েছিলেন সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিতে, কিন্তু শেষ পর্যন্ত রাজ্যসভা থেকে সংসদে যেতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া। বুধবার পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কা বাড্রা সহ সভাপতি মল্লিকার্জুন খার্গেকে সঙ্গে নিয়ে জয়পুরের রাজস্থান বিধানসভা থেকে মনোনয়ন জমা দিলেন তিনি। রাজীব গান্ধীর মৃত্যুর পর উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্র থেকে তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়। প্রায় 2.5 দশক একটানা ওই কেন্দ্রের সংসদীয় প্রতিনিধি সোনিয়া এবার উচ্চকক্ষের সদস্য হতে চলেছেন। 2019 সালে ভোটে রাহুল গান্ধী আমেঠিতে হেরে যাওয়ার পর গান্ধী পরিবারের ওই ট্র্যাডিশনাল আসন হাতছাড়া হয়। এবার দেখার প্রিয়াঙ্কাকে ওই দুটি আসনের একটিতে কংগ্রেস তাকে প্রার্থী করে কিনা। প্রসঙ্গত এর আগে একমাত্র একবারের জন্য ইন্দিরা গান্ধী রাজ্যসভা সদস্য হিসেবে উত্তরপ্রদেশ থেকে সংসদে গিয়েছিলেন। এছাড়া জওহরলাল নেহেরু থেকে এই নিয়ে গান্ধী পরিবারের দ্বিতীয় সদস্য যিনি রাজ্যসভা থেকে নির্বাচিত হতে চলেছেন। এছাড়া বাংলা থেকে তৃণমূলের সমর্থন নিয়ে রাজ্যসভায় যাওয়া কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি এবার হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন। এআইসিসির তালিকায় বিহার থেকে অখিলেশ প্রসাদ ও মহারাষ্ট্র থেকে চন্দ্রকান্ত হান্দোরেকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। এদিন ওড়িশা থেকে দলে প্রার্থী হিসেবে রেলমন্ত্রী প্রাক্তন আমলা অশ্বিনী বৈষ্ণবের নাম ঘোষণা করেছে বিজেপি। রাজ্য শাসক বিজু জনতা দল বৃহত্তর স্বার্থ রক্ষায় পদ্ম শিবিরের প্রার্থীকে সমর্থনের আশ্বাস দিয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের 4 আসনেও দলে প্রার্থীর নাম এদিন বিজেপি ঘোষণা করেছে। কলকাতা টিভি। ছেলে এবং স্বামীকে জেলে পাঠানো হয়েছিল। তাদের জেলে পাঠানোর পিছনে উপর থেকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করলেন জেডিইউ বিধায়ক বিমা ভারতী। শাসক সরকারের বিধায়করা হয়রানি করছে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে আবেদন করেছি,
আমরা দলের সঙ্গে থাকলেও দলে তার বিধায়কদের উপর আস্থা হারিয়েছি বলে জানান বিমা ভারতী। 4টে 4 দিকে এখন এ পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।